স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে, সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং সাথে আছি আমি মাহমুদা মমিতা। জানিয়ে দেব বার্তা কক্ষের সর্বশেষ। খালেদাকে নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ বিএনপির, বিদেশে চিকিৎসা চেয়ে ৮ দিনের কর্মসূচি। লন্ডনে রাজনীতির সুযোগ নিতে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর চেষ্টা মনে করছেন ২ মন্ত্রী। ইউপি নির্বাচনে মন্ত্রী এমপিদের বিধি না ভাঙার পরামর্শ সিইসি, নইলে মামলা করার হুঁশিয়ারি। গুলিস্তানে দক্ষিণ ঢাকার ময়লার গাড়ি চাপায় কলেজ ছাত্রের মৃত্যু, চালকের আসনে অন্য ব্যক্তি। মিরপুর বাড্ডায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যানজটের দুর্ভোগে নগরবাসী। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া বেঁচে থাকুক সরকার চায় না, তাই বিদেশে চিকিৎসার অনুমতি দিচ্ছে না বলেও অভিযোগ তার। এদিকে চেয়ারপারসনের মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ, মানববন্ধন, দোয়া মাহফিল সহ ৮ দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে গণ অনশন সমাবেশ কর্মসূচি শেষে বুধবার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সারা দেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় বিএনপি। এরপর কর্মসূচি ঠিক করতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা একদিকে যেমন দেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, তার বিদেশের চিকিৎসার ব্যবস্থাকে আমরা নিশ্চিত করতে চাই, একই সঙ্গে গণতন্ত্রকে আমরা মুক্ত করতে চাই। তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সুচিকিৎসা বঞ্চিত বিএনপি চেয়ারপারসন। সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়াকে নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ তার। এখনো ওই অবস্থাতেই আছেন, ভেরি ক্রিটিক্যাল। আপনার ডাক্তার সাহেবরা তারা মনিটর করছেন, যোগাযোগ রাখছেন এবং সরকারের ইচ্ছা নেই যে তিনি বেঁচে থাকেন। সে কারণে এখন পর্যন্ত তাকে কোনো বাইরে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে না। এদিকে খালেদা জিয়া কঠিন অবস্থায় আছেন, যে কোনো সময় দুঃসংবাদ আসতে পারে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। উনি অত্যন্ত কঠিন অবস্থায় আছেন, যে কোনো মুহূর্তে চলে যেতে পারেন। আমি কারো মুখের কথাই কিছু বলছি না, আমি পুরা ফাইলটা দেখে তার ব্যক্তিতে বলছি। ফুসফুস, হার্ট, লিভার ও কিডনির জটিলতা সহ নানা রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন। গেল এপ্রিলে করোনা আক্রান্ত হওয়ার পর ১৩ নভেম্বর তৃতীয় দফায় হাসপাতালে ভর্তি হন তিনি। রাখা হয়েছে সিসিইউতে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লন্ডনে বসে রাজনীতির সুযোগ নিতে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায় বিএনপি। সচিবালয়ে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আরেক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়কমন্ত্রী বলেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বিএনপি। তাদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন তিনি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। বিএনপির আচরণ রহস্যজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বুধবার সচিবালয়ে তিনি বলেন, লন্ডনে বসে রাজনীতি করাতেই বিএনপি নেতারা খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চান। তার প্রশ্ন, খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন হলে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা কেন তা বলছেন না? তারা বিশেষত বেগম জিয়াকে পাঠাতে চান লন্ডনে, যেখানে তারেক জিয়া আছে, এবং সেখানে পাঠিয়ে দিয়ে তারা যেন আবার দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও বেগম জিয়া যেন সেখান থেকে আবার রাজনীতিটা করতে পারেন, যেমন তারেক জিয়া যেমন করছেন।
আরেক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে সঙ্গে নিয়ে বিশৃঙ্খলা করার পায়তারা করছে বিএনপি। বিএনপি আজকে সাম্প্রদায়িক শক্তির উপর ভর করে ওদের পৃষ্ঠপোষকতা দিয়ে সরকারের উন্নয়নের বিরুদ্ধে, অর্জনের বিরুদ্ধে বিষোদ্গার করছে, আজকে মিথ্যাচার করছে। তাদের রাজনীতি মাঠে নেই, তাদের রাজনীতি আজকে প্রেস ব্রিফিংয়ে। তিনি আরো মন্তব্য করেন, আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, কারো জন্য বসে থাকবে না। বাংলাদেশের বিরুদ্ধে জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকা রাজাকারকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি শাহিনুর ইসলাম সহ ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেছেন। বগুড়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকা রাজাকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট ও অগ্নিসংযোগের অভিযোগে ২০১১ সালে মামলা করেন আদমদিঘির কায়েতপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা সুবিদ আলী। পরে ওই মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর হয়। ২০১৬ সালে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে তদন্ত সংস্থা। পরে বিচার কাজ শেষে এবছরের ৩১ অক্টোবর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে ১৯ জনকে হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগে আনা ৩টি অভিযোগই প্রমাণিত হয়েছে। সুরেন্দ্রনাথ দাশের বাড়িতে আক্রমণ করে এবং সেখানে তার পরিবার, তার স্ত্রী এবং তার পরিবারের ৬ জন সদস্যকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। মাননীয় ট্রাইব্যুনাল এটাকে একটা গণহত্যা হিসাবে সাব্যস্ত করেছেন। অভিযোগ প্রমাণিত হয়, তাদের আব্দুল মোমিন তালুকদারকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। আব্দুল মোমিন তালুকদার বিচারের শুরু থেকেই পলাতক, ফলে আপিল করার সুযোগ নেই। নিয়ম অনুযায়ী আপিল করতে হলে তাকে প্রথমে আত্মসমর্পণ করতে হবে। রাজনৈতিক বিবেচনায় তাকে আজকে এই বিচারটার তাকে সম্মুখীন হতে হয়েছে এবং সে যেহেতু ওই সময় তরুণ ছিলেন এবং তার পিতাই তৎকালীন সময়ে প্রিন্সিপাল অ্যাকিউজড হিসেবে ছিলেন এবং ওই সময় একটা মামলা ছিল, সেই মামলাটায় তার বিরুদ্ধে আসলে কিছুই না পাওয়ায় পরবর্তীতে তাকে এই মামলাটা ডিসপোজাল হয় আর কি। মুক্তিযুদ্ধের সময় মুসলিম লীগের সক্রিয় কর্মী আব্দুল মোমিন স্বাধীনতার পর বিএনপিতে যোগ দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৪৩তম রায় এটি। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ষণ মামলায় হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন বাদী জান্নাতারা ঝর্ণা। দুপুরে মামুনুলের উপস্থিতিতে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হাসানের আদালতে সাক্ষ্য দেন তিনি। এর আগে সকালে কাশিমপুর কারাগার থেকে মামুনুলকে আদালতে আনা হয়। এ সময় তার অনুসারীরা আদালত চত্বরে ভিড় করে। দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত সাক্ষ্য দেন মামলার বাদী। পরে আসামি পক্ষের আইনজীবীর জেরার উত্তরে জান্নাতারা জানান তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। এই মামলার 43 সাক্ষীর মধ্যে বাদীর সাক্ষ্য গ্রহণ করা হলো। গত 3রা এপ্রিল সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করেন স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও এলাকাবাসী। পরে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে হামলা ভাঙচুর চালিয়ে পুলিশের কাছ থেকে মামুনুলকে ছিনিয়ে নিয়ে যায়। সে সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শতাধিক যানবাহন ভাঙচুর করে তারা। তখন ঝর্ণাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে মামুনুল দাবি করলেও 1 মাস পর সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধেই ধর্ষণ মামলা করেন ঝর্ণা। একচল্লিশ বার প্রশ্ন করছে বাদীকে যে আপনি স্ত্রী মামুনুল হকের। সে বলছে না, আমাকে বিয়ের প্রলোভন দেখায় দর্শন করছে। 41 ভাবে সে না বলছে। বিচারক বাদীর জবানবন্দি যারা গ্রহণ করছে এবং আসামির যারাও গ্রহণ করছে। ইউপি নির্বাচনে মন্ত্রী এমপিদের আচরণ বিধি ভঙ্গ না করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। প্রয়োজনে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে সিইসি এসব কথা বলেছেন। ইউপি নির্বাচনের আগে পরে ও ভোটের দিন মিলিয়ে এখন পর্যন্ত 40 জনের মৃত্যু হয়েছে। ইউপি ভোটের সহিংসতা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক সমালোচনা। পরিস্থিতি সামলাতে নানা তৎপরতা শুরু করেছে নির্বাচন কমিশন। পরবর্তী ধাপের নির্বাচনকে সামনে রেখে বুধবার আইন শৃঙ্খলা নিয়ে
উচ্চ পর্যায়ের বৈঠক করে নির্বাচন কমিশন। সিইসি বলেন, কমিশন সহিংসতা কমানোর চেষ্টা করছে, তবে একদমই বিশৃঙ্খলা হবে না তা নিশ্চিত করা সম্ভব নয়। গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য আজকে আমরা জোর দিয়েছি। আগামী নির্বাচনে যেটা কিভাবে হবে আমরা তো আপ্রাণ চেষ্টা করব সেই নির্বাচন সহিংসতা রোধ করার জন্য। একটাও সহিংস হবে না, একটাও মারামারি হবে না, এরকম নিশ্চয় তো আমরা কেউ দিতে পারি না। আমরা চেষ্টা করব এইগুলো নিয়ন্ত্রণ করার জন্য। বৈঠকে আলোচনা হয় নির্বাচনী এলাকায় মন্ত্রী এমপিদের আচরণ নিয়ে। সিইসি জানান, তারা আচরণবিধি না মানলে মামলা করার নির্দেশনা দেয়া হয়েছে। এমপি থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত আছেন, তারা কখনো এলাকায় থাকতে পারবেন না। সেটা সচিবালয় একটা জেনারেল সার্কুলার দিয়েছে। এমপি তারা যদি গিয়ে থাকেন সেগুলো নির্বাচনের সাথে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের চিঠির পরিপ্রেক্ষিতে তাদেরকে চলে যেতে হয়, এবং যদি না যায় তাহলে তাদের বিরুদ্ধে আমরা আগে যেরকম আইনগত ব্যবস্থা নিয়েছি, মামলা পর্যন্ত করা যায়, ফৌজদারি মামলা, সেটা আমরা আগে করেছি এবং এখনও তা করব। এরকম আমাদের সিদ্ধান্ত হয়েছে। আগামী 28 নভেম্বর তৃতীয় ধাপের 1060টি ইউপিতে ভোট হবে, আর চতুর্থ ধাপের ভোট হবে 26 ডিসেম্বর। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর মুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্য এবং বাধা দেওয়ার অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌর মেয়র আওয়ামী লীগ নেতা আব্বাস আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার ও পদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধারা। এদিকে এমন মন্তব্যকে অসাংবিধানিক উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সকাল থেকে বিক্ষোভে উত্তাল রাজশাহী। বঙ্গবন্ধু মুরাল নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কাটাখালী পৌর মেয়র আব্বাসের গ্রেপ্তার ও পদ থেকে অপসারণের দাবিতে সকালে সাহেববাজার 0 পয়েন্টে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। এতে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া মেয়রের বিরুদ্ধে কাটাখালী পৌর এলাকাতেও বিক্ষোভ সমাবেশ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। ঘরে দুই পোকারা এসেছে, আমাকে নষ্ট করছে, আমার ছাদকে নষ্ট করছে, এটা সহ্য করা যায় না। বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করত, তাহলে কখনোই বঙ্গবন্ধুকে নিয়ে মুরাল স্থাপনকে কেন্দ্র করে কটূক্তি করতে পারত না। এদিকে বিতর্কিত ওই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার একদিন পর পৌর মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করেন। যার আদর্শ নিয়ে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা রাজনীতি করছি, সেই আদর্শ যখন আঘাত করে, সাম্প্রদায়িকতা আঘাত করে ধর্মকে উস্কে দেয়, তখন আমরা ক্ষুব্ধ হয়ে এই মামলাটা করেছি জনস্বার্থে। ভাইরাল হওয়া 51 সেকেন্ডের ভিডিওটি যাচাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সেটি বাছাই করা হচ্ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটি দেখছেন এবং এটি পরবর্তী কার্যক্রম আমরা তথ্য প্রাপ্তি এবং আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা নিরূপণপূর্বক তাকে গ্রেপ্তার সহ পরবর্তী কার্যক্রম গ্রহণ অব্যাহত রেখেছে। এদিকে মুক্তিযুদ্ধে চেতনা পরিপন্থী ও অসাংবিধানিক মন্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এরা অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ আমাদের দেশের প্রচলিত আইনে, সংবিধানে, এবং তিনি নির্বাচিত প্রতিনিধি হিসেবে যে আইনের আওতায় সে সমানে আমরা সেটা স্থানীয় সরকারকে অনুরোধ করব খতিয়ে দেখে এটা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার। আব্বাস আলীর বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে আগামী শুক্রবার জরুরি বৈঠক ডেকেছে রাজশাহী জেলা আওয়ামী লীগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জমি সংক্রান্ত একটি মামলায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটির মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ 4 জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছে হাইকোর্ট। তাদের 7 দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বুধবার বিচারপতি মামুনুর রহমান এবং বিচারপতি খন্দকার দিলরুজ্জামানের বেঞ্চে শুনানি হয়েছে। আইনজীবী জানিয়েছেন, গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি জমি নিয়ে বিরোধের জেরে দখলে থাকা ব্যক্তি হাইকোর্টে রিট করেন। তখন হাইকোর্ট নিষেধাজ্ঞা দেন। সেই নিষেধাজ্ঞা মতো আবেদনকারীরা আগের মতো জমি ব্যবহার করে আসছিলেন, কিন্তু চলতি বছরের শুরুতে মেয়র জাহাঙ্গীর আলম এবং তার লোকজন ওই জমি নিজের দাবি করে ব্যবহারে বাধা দেন। এই অবস্থায় মেয়র জাহাঙ্গীর আলম সহ 4 জনের বিরুদ্ধে সম্প্রতি আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করা হয়। রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণের একটি গাড়ির চাপায় নটরডেম কলেজের ছাত্র নাইম হাসান নিহত হয়েছে। প্রতিবাদে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এরই মধ্যে গাড়ি চালককে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে ক্লাস শেষ করে কামরাঙ্গীর চরের বাসায় ফিরছিল নটরডেম কলেজের ছাত্র নাইম হাসান। গুলিস্তান মোড়ে সিটি কর্পোরেশনের একটি বেপরোয়া গাড়ি নাইমকে চাপা দেয়। পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সৃষ্টিকর্তা তাকে অনন্ত শান্তি দান করে। আমরা পরিবারের সাথে পিতা মাতা ভাই বোন যারা আছে আত্মীয় স্বজন তাদের সাথেও আমরা একাত্ম এই দুঃখের সময়ে আমরা তাদের সমবেদনা জানাই। কামরাঙ্গীর চরে একটি ভাড়া বাসায় থাকতো নাইমরা। দুই ভাইয়ের মধ্যে সে ছিল মেধাবী। ছেলের মৃত্যুতে দিশেহারা বাবা মা। আবার নতুন মাস্ক ছাড়া যায় না, তাই আমি মাস্কটা বাইর করে দিছি। আর ওর আম্মু আবার ও নিজে জুতা পরে না, ওর জুতা পরাই দিতে হয়। ওর আম্মুই জুতা পরাই দিছে, আর বাইরে চলে গেছে। এই শেষ আর পরিবারকে সমবেদনা জানান দক্ষিণের মেয়র তাপস। যে কষ্ট এটা আসলে ভাষায় প্রকাশ করার না। আমরা চাই যে সর্বোচ্চ শাস্তি হোক। এরকম কোনো গাফিলতি, এরকম কোনো অন্যায় কোনোভাবে বরদাস্ত করা হবে না। এদিকে নাইমকে চাপা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। নটরডেম কলেজের সামনে থেকে মিছিল নিয়ে শাপলা চত্বর হয়ে গুলিস্তান পর্যন্ত যায়। প্রায় 2 ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে তারা। আমাদের এক মায়ের কুল খালি হয়েছে, শুধু এক মায়ের কুল খালি হয় নাই, দেশের প্রতিটি মায়ের বুক খালি হয়েছে। অবশ্যই তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং আমাদের দেশে নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করতে হবে। সিটি কর্পোরেশনের গাড়ি ও অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ। সিটি কর্পোরেশনের একটা ময়লার গাড়ি, পুলিশ সেই গাড়িকে আটক করেছে এবং সেই গাড়িটা যে চালক চালিয়েছে সেই চালককেও আটক করা হয়েছে। নাইমের মৃত্যুতে নটরডেম কলেজে নেমেছে শোকের ছায়া। শোকাহত সহপাঠী ও শিক্ষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কলেজ ছাত্র নাইম হাসান সহ এবছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চাপায় প্রাণ গেছে 3 জনের। তার ওপর নাইমকে চাপা দেয়া গাড়িটি মোহাম্মদ হারুনের চালানোর কথা থাকলেও চালাচ্ছিলেন রাসেল নামে এক ব্যক্তি। এ নিয়ে জানতে চাইলে বন্ধ পাওয়া যায় পরিবহন মহাব্যবস্থাপকের ফোন। জানুয়ারিতে বাসস কর্মকর্তা, এপ্রিলে রিক্সা চালক আর এই নভেম্বরে প্রাণ গেল কলেজ ছাত্রের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এসব বেপরোয়া ময়লার গাড়ির চাপায় সড়কে একের পর এক প্রাণ ঝরছে। গুলিস্তানে নটরডেম কলেজের ছাত্র নাইম হাসানকে চাপা দেয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই ময়লার গাড়িটি চালানোর কথা মোহাম্মদ হারুনের। তবে দুর্ঘটনার পর পুলিশের হাতে আটক হয়েছেন রাসেল নামে এক ব্যক্তি। ডিএসসিসির কাগজে তার নাম নেই। রাসেলের কাছে থাকা ড্রাইভিং লাইসেন্সটি আসল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। অন্যকে দিয়ে গাড়ি চালানোর এই অভিযোগ নতুন নয়। সম্প্রতি কর্পোরেশনের চালক আবুল হোসেনের গাড়ি রং সাইড দিয়ে চালাতে দেখা গেছে তার ছেলে শুভকে। তার ছিল না ড্রাইভিং লাইসেন্সও। এখন গাড়ি চলে। ড্রাইভিং লাইসেন্স আছে? জি না। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি নিয়ে বেরোয়েছেন কেন? না, আব্বুর গাড়ি, আব্বুর শরীর ভালো না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ি আছে 513টি। অভিযোগ আছে তাদের ময়লার গাড়ির বেশিরভাগেরই ফিটনেস ও রেজিস্ট্রেশন নেই। অধিকাংশ চালক অদক্ষ, তাদের কেউ পরিচ্ছন্নতা কর্মী, কেউ বা আবার হেল্পার। লাইসেন্স এখানে নাই, কিন্তু লাইসেন্স বাসায়। আগে চাক্কা মিস্ত্রি কাজ করতাম সিটি কর্পোরেশনে, ওইখান থেকে মনে করেন আস্তে আস্তে সবাই সাথে চলতে চলতে আস্তে আস্তে গাড়ি চালানো শিখছি। শেখার পরে এখন নিজে ড্রাইভ করি। পরিচ্ছন্নতা কর্মীও গাড়ি চালায়, কিন্তু সেটা আমি বলতে পারি না কারা কে এটা কোন পদে আছে এটা জানি না, কিন্তু জানি যে এরা পরিবহনের সদস্য না। নাইমের মৃত্যুসহ এসব বিষয়ে জানতে কথা বলতে চাইলে বন্ধ পাওয়া যায় পরিবহন মহাব্যবস্থাপকের মোবাইল ফোন। তবে এক বিবৃতিতে দুর্ঘটনার পর 3 সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সহকর্মী নির্যাতনের প্রতিবাদ এবং বকেয়া বেতন আদায় সহ নানা দাবিতে রাজধানীর মিরপুর ও প্রগতি সরণিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। ফলে এসব এলাকায় 3 থেকে 4 ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন নগরবাসী। পরে পুলিশ ও কারখানা মালিকদের মধ্যস্থতায় পুনরায় কাজে যোগ দেন শ্রমিকরা। গত কয়েকদিন ধরে
বেতন বৃদ্ধি ও মাতৃত্বকালীন ছুটির দাবিতে বিক্ষোভ করে আসছিলেন মিরপুর এলাকার বেশ কিছু গার্মেন্টসের কর্মীরা। মঙ্গলবার বিক্ষোভের সময় কয়েকজন পোশাক শ্রমিক নির্যাতনের শিকার হলে বুধবার রাস্তায় নেমে আসেন তারা। রাজধানীর মিরপুর 10, 13 ও 14 নম্বর এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। মালিকরা ন্যায্য পাওনা বুঝিয়ে না দেবার কারণেই রাস্তায় নামতে বাধ্য হয়েছেন বলে দাবি পোশাক শ্রমিকদের। শ্রমিকদেরকে মারা হচ্ছে এবং আমরা প্রয়োজনীয় যেটা আমাদেরই কর্তব্য এটা আমরা পাচ্ছি না। আমরা এটা মন্ত্রমন্ত্রীর কাছে এটা আমরা সূক্ষ্ম বিচার চাই। শ্রমিকরা কেন মারলো? আমরা লাস্টে মার খাই বাসায় গেছে, তা আমাদের লোক যারা মারা গেছে তার এটা আমরা বিচার চাই। আমরা কি মানুষ না? আমরা যদি আন্দোলন করি গার্মেন্টস, আমরা গার্মেন্টস চালাই, আমরা যদি গার্মেন্টস না চালাই চলবে গার্মেন্টস? এদিকে রাজধানীর প্রগতি সরণিতে অক্টোবর মাসের বকেয়া বেতন আদায়ের দাবিতে বিক্ষোভ করেছেন ওয়ে মার্ট অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার কর্মীরা। আজকে সকালবেলা মিটিং করে বলতেছে কি যে বেতন কবে দেব কোনো ডিসিশন নাই, সামনের মাসে 10 তারিখেও দিতে পারবো কিনা কোনো ডিসিশন নেই। বেতন দেয় না, এই জন্য খুবই সমস্যা। বাসাদাররাও থাকতে দেয় না, কিন্তু খাবারও নাই, বাসায় না খাই ডিউটি করা যায় না। আমাদের ঘরে তালা মারা, আমাদের ঘরে চাইল নাই, দোকানে চাইল দেয় না, আমাদের খাইতে হইব না। পরে কারখানা মালিক ও পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আগামীকালের মধ্যে তারা অক্টোবর মাসের বেতনটা শ্রমিকদের পে করবে। এর জন্য এই বার্তাটা আমরা এই শ্রমিকদের কাছে পৌঁছে দিয়ে যখন পৌঁছাতে পেরেছি, তারা যখন আশ্বস্ত হয়েছে যে তারা অক্টোবর মাসের বেতনটা পাবে, সেই মুহূর্তে তারা রাস্তার অবরোধটা তুলে নিচ্ছে। বিক্ষোভকালে মিরপুর ও প্রগতি সরণি এলাকার রাস্তা বন্ধ থাকায় মানুষকে পোহাতে হয় সীমাহীন ভোগান্তি। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ঐক্য এবং রাজনীতিতে পরমত সহিষ্ণুতায় জোর দিয়েছেন রাষ্ট্রপতি। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংসদে দেয়া স্মারক বক্তৃতায় এসব কথা বলেছেন তিনি। একই সঙ্গে বিশেষ আলোচনার জন্য সাধারণ প্রস্তাবে বাংলাদেশকে বিশ্বসভায় মর্যাদাশীল করার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাধীন বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদের বিশেষ আলোচনা। এতে স্মারক বক্তৃতা দিতে আসেন রাষ্ট্রপতি। বিউগলে বাজে ফ্যানফেয়ার। রাষ্ট্রপতি সংসদ কক্ষে পৌঁছালে বাজে জাতীয় সঙ্গীত। বক্তৃতায় দেশের স্বাধীনতা সংগ্রাম ও উন্নয়নের ধারাবাহিক চিত্র তুলে ধরেন রাষ্ট্রপতি। জানান, জাতির পিতার অসমাপ্ত কাজ শেষ করছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সুশাসন প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতৃত্ব, সুশীল সমাজ ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্ব দেন তিনি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে প্রয়োজন ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের মধ্যে ঐক্য। এই ঐক্য গড়ে তুলতে হবে সাম্প্রদায়িকতা, অগণতান্ত্রিকতা ও সহিংসতার বিরুদ্ধে। রাজনৈতিক দলসমূহকে পরমত সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। এরপর অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি করেন স্পিকার। পরে সংসদে তোলা প্রস্তাবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ সব চ্যালেঞ্জ মোকাবিলা করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে বলে প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা দেশ হিসেবে এবং বাঙালি জাতিকে উন্নত, সমৃদ্ধ, আধুনিক জ্ঞান সম্পন্ন জাতি হিসেবে আমরা উন্নীত করতে চাই। যে স্বপ্নটা জাতির পিতা দেখেছিলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে সোনার বাংলা গড়ে তুলবেন, ইনশাআল্লাহ সেই সোনার বাংলা আমরা গড়তে পারব। পরে সংসদের কার্যপ্রণালী বিধির 147 বিধিতে আনা সংসদ নেতা শেখ হাসিনার প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। জাতির পিতা যে আমাকে স্বাধীনতা দিয়ে গেছেন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টা বাংলাদেশের পর্যায়ে খেলার খবর জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। বদলায়নি সিদ্ধান্ত, টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদুল্লাহ। হারারেতে অবসরের 4 মাস পর আনুষ্ঠানিক ঘোষণা। পাকিস্তানের পেস মোকাবিলায় বিশেষ প্রস্তুতি, স্পটলাইটে মুশফিক, সুযোগের অপেক্ষায় 2 নতুন মুখ জয় ও রেজাউ। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। আগেই বলেছিলেন বিদায়,
এবার অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়ে দিলেন টেস্ট ক্রিকেট আর খেলবেন না। সাদা পোশাকের ক্রিকেটকে মিস করলেও ছেড়ে দেওয়ার এটাই মোক্ষম সময় বলে মনে করছেন দ্য সাইলেন্ট কিলার। মাহমুদুল্লাহর অবসরের ঘোষণা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বিসিবি। বিদায় সেদিনই নেওয়া হয়ে গিয়েছিল। ড্রেসিং রুমে সতীর্থরা জানার পর মাঠে এভাবেই সম্মানিত করেছিলেন মাহমুদুল্লাহকে। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে অনেকদিন পর সাদা পোশাক পরার সুযোগ হয়েছিল মাহমুদুল্লাহ। ক্যারিয়ার সেরা 150 রানের ইনিংস খেলেই টেস্টকে গুড বাই বলেছিলেন। তারপর জল অনেক ঘোলা হয়ে যায়। আনুষ্ঠানিক ঘোষণা নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগেই বিসিবি জানালো রিয়াদের অবসরের বিষয়টি। কোচ রাসেল ডোমিঙ্গো টেস্ট দলে রিয়াদকে চান না বলে ছেটে ফেলেছিলেন। সেভাবেই চলে অনেকটা দিন, কিন্তু টেস্টের সঙ্গীন অবস্থায় আবারও রিয়াদেই আস্থা খুঁজে নিতে হয়। জিম্বাবুয়ের বিপক্ষে জবাবটা জমিয়ে রেখেছিলেন টি-20 অধিনায়ক। তবে কেরিয়ার জুড়ে কঠিন ব্যক্তিত্বের ছাপ রাখা রিয়াদ তার সিদ্ধান্তে অটলই থাকলেন। মাঝে বিসিবির সঙ্গে সম্পর্কের কিছুটা টানাপোড়েনও তৈরি হয়। এরপর টি-20 বিশ্বকাপটাও ভালো যায়নি। এ ঘোষণায় আবেগ আপ্লুত তিনি। বিসিবির দেয়া ইমেইলে রিয়াদ জানিয়েছেন দীর্ঘ 12 বছর ধরে খেলে আসা টেস্ট ক্রিকেট মিস করবেন। তারপর অবসরের জন্য এটাই সঠিক সময় মনে করছেন। আর বিসিবি সভাপতি সহ ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকেও ধন্যবাদ দিয়েছেন। 50 টেস্টেই থামল রিয়াদের কেরিয়ার, যেখানে 3000-এর কাছাকাছি রান আর 43 উইকেট সঙ্গী। টেস্টে সেঞ্চুরি 5টি, যার সেরা 150 জীবনের শেষ টেস্টে। একজন রিয়াদকে মনে রাখবে বাংলাদেশ ক্রিকেট, কারণ বরাবরই তিনি ছিলেন দুঃসময়ের কাণ্ডারি। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য চট্টগ্রামে অনুশীলন করেছে বাংলাদেশ এবং পাকিস্তান। বিশ্রাম বিতর্ক এড়িয়ে মুশফিক ফেরার অপেক্ষায় রাজস্বিকভাবে। সফরকারীদের গতি সামলাতে পেসারদের নিয়ে নেট সেশনে গুরুত্ব কোচিং স্টাফের, বিপরীতে পাকিস্তানের মনোযোগ বেশি ছিল ফিল্ডিংয়ে। সমালোচনার জবাবে মুশফিকের আগ্রাসন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। নেট ব্যাটিংয়ে বোলারদের রীতিমতো শাসন মিস্টার ডিপেন্ডেবলের। আয়না আর বিশ্রাম বিতর্ককে পেছনে ফেলতে দলগত অনুশীলন শুরুর প্রায় 2 ঘন্টা আগে সাগরিকায় হাজির মুশফিক। সাকিব তামিমের শূন্যতায় পাহাড় সমচাপ তাকেই সামলাতে হবে। মুশফিকের মতো ডমিঙ্গো আছেন অস্বস্তিতে। চোটের কারণে সিনিয়রদের শূন্যতায় তরুণদের ওপর রাখতে হচ্ছে আস্থা। একাদশ গড়তি নিরুপায় কোচ নতুন কেতনে ফেরাতে চান ভাগ্য। চট্টগ্রাম টেস্টে শাহিন আফ্রিদি, মোহাম্মদ আব্বাসদের গতি ও সুইং সামলানোর কঠিন পরীক্ষা টাইগারদের। তাই তো দীর্ঘ সময় রাহি এবাদতদের বোলিং সামলে প্রস্তুতিতে মনোযোগ মুমিনুল সাদমানরা। পেস বোলিং কোচ ওটিস গিবসনও শিষ্যদের দিয়েছেন সাফল্যের মন্ত্র। নেট বোলার থেকে জাতীয় দলের স্কোয়াডে পেসার রেজাউল রহমান রাজা। জাতীয় লিগের পারফরমেন্স দিয়ে নজরে এসেছে নির্বাচকদের। সাথে যুব বিশ্বকাপ জয়ী ব্যাটার মাহমুদুল হাসান জয়ও বেশ মনোযোগী নেট সেশনে। তাদের ঘিরে ব্যস্ততা বেশি কোচিং স্টাফের। অন্যদিকে অপ্রতিরোধ পাকিস্তান ভিন্ন কন্ডিশন নিয়ে ভাবনাহীন। সকালে টানা 3 ঘন্টা ক্লান্তিহীন অনুশীলনে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। একদিন বিশ্রাম কাটিয়ে ফেরা ম্যান ইন গ্রিনরা গুরুত্ব দিয়েছে ফিল্ডিংয়ে, স্লিপে ক্যাচ প্র্যাকটিস করে। সাদা পোশাকে বাংলাদেশের এখানেই তো দুর্বলতা। করোনা বাধায় গত 8 মাস আন্তর্জাতিক ক্রিকেট আটকে ছিল শুধু ঢাকায়। ফেব্রুয়ারিতে উইন্ডিজের বিপক্ষে সবশেষ ম্যাচে ছিল হার। সাগরিকা প্রস্তুত নতুন প্রজন্মের আধিক্য নিয়ে গড়া বাংলাদেশ দলকে বরণ করতে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, যেটাকে বলা হয় বাংলাদেশের পয়মন্ত ভেন্যু, কিন্তু এখানে অস্বস্তি আছে টাইগারদের। গেল 7 টেস্টের মধ্যে একটি মাত্র জয়। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে শক্তিশালী পাকিস্তান প্রতিপক্ষ। টি-20 সিরিজে ধরাশায়ী হওয়ার পর টাইগাররা কতটুকু মানিয়ে নিতে পারবে সাদা পোশাকে, সেটাই এখন দেখার অপেক্ষা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। প্রথমবার জাতীয় দলের সুযোগ পেয়ে রোমাঞ্চিত যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা। সুযোগ পেলে ফার্স্ট ক্লাস ম্যাচের ধারাবাহিকতা জাতীয় দলেও ধরে রাখতে চান জয়। এদিকে লাল বলের ক্রিকেটে দিনের শুরু আর শেষে একই রিদমে বল করতে পারাকেই নিজের শক্তির জায়গা বলছেন সিলেটের ফাস্ট বোলার রাজা। শরীফুল শামীমরা জাতীয় দলের স্বাদ পেয়ে গেছেন। যুব বিশ্বকাপ জয়ী বাকি সদস্যরাও স্বপ্নে বিভোর। ডাক চলে এসেছে মাহমুদুল হাসান জয়ের। এবার সাদা পোশাকে জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় তিনি। যুব বিশ্বকাপ জয়ের পর ইমার্জিং দল ও এইচপি স্কোয়াডে খেলেছেন জয়। এবারে জাতীয় লিগে জোড়া শূন্য দিয়ে শুরু করলেও পরের 2 ম্যাচে সেঞ্চুরিতে নির্বাচকদের নজরে আসেন।
পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টেই অভিষেক হতে পারে মাহমুদুল হাসান জয়ের। জাতীয় লিগে কয়েকটা ইনিংস ভালো খেলেছি এবং আমার কনফিডেন্স এখন অনেক ভালো আছে। তার আগে আমাদের এইচপি এবং এই টিমের প্রিপারেশন ম্যাচ হয়, ওইগুলোতে আমি একটা স্কোর করি। সো আই এম প্রিপেয়ার্ড যে সামনে যে খেলা আছে ওইগুলো ভালো করার জন্য। অন্যদিকে পেসার রেজাউর রহমান রাজা শুরুটা টেপ টেনিস ক্রিকেটে, সেখান থেকে ক্রিকেট বলে সাফল্য ধরা দিতে খুব সময় নেয়নি। রাহি ইবাদত খালেদদের দেখে ক্রিকেটে আসা সিলেটের এই পেসারের। এখনকার প্রজন্ম টেস্ট থেকে মুখ ফিরিয়ে নিল ব্যতিক্রম রাজা। 22 বছর বয়সী পেসার জাতীয় লিগে মোটে খেলেছেন 10 ম্যাচ, তাতেই লাল বলের ক্রিকেটের গুরুত্ব বুঝেছেন। তাসকিন শরীফুলের ইনজুরিতে স্কোয়াডে জায়গা হলেও এখনই অভিষেক হবে কিনা নিশ্চিত নয়। টেস্ট খেলা আমি এনজয় করি, এক জায়গায় কন্টিনিউ বল করতে পারি, বলে কিছু মুভমেন্ট করতে পারি, করাইতে পারি, আর লং টার্ম এক রিদমে বোলিং করতে পারি। দিন শেষে দিনের শুরুতে যেরকম যে পেসে বল করতে পারি, দিন শেষে আলহামদুলিল্লাহ তার চেয়ে একটু বেশি ভালো বোলিং করতে পারি। দ্রুত সাফল্যে হুটহাট করে নতুন নতুন ক্রিকেটারকে অভিষেক করাচ্ছে ম্যানেজমেন্ট। সাফল্য না পেলে ছেটে ফেলতেও দেরি করছেন না। জয় রাজাদের জন্য সেটা এক ধরনের হুমকি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স লিগে রাতে ম্যান সিটি পিএসজির লড়াই। গ্রুপ সেরা হয়ে নকআউটে যেতে চায় মেসি নেইমাররা, আর সিটিজেনদের লক্ষ্য প্রথম লেগে হারের প্রতিশোধ। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। একই সময়ে শেরিফের আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে আতলেতিকোর মুখোমুখি হবে এসি মিলান। লিভারপুল নামবে পোর্তোর বিপক্ষে। আরও একটি হাই ভোল্টেজ ম্যাচের সাক্ষী হতে প্রস্তুত ইতিহাদ স্টেডিয়াম। ঘরের মাঠে হারের জবাব দিয়ে নকআউটে ওঠার চেষ্টায় ম্যানচেস্টার সিটি। পিএসজিও অ্যাওয়ে ম্যাচ জিতে পরের রাউন্ড নিশ্চিত করার অপেক্ষায়। আবার ড্র হলেও ক্ষতি নেই দুই দলের। প্রথম লেগে গোল করা মেসি লা পারিসিয়ানদের ট্রাম্প কার্ড, সাথে এমবাপে নেইমার জুটি আক্রমণ ভাগ্যের অন্যতম ভরসা। তবে সব ছাপিয়ে আলোচনায় দলে সার্জিও রামোসের অন্তর্ভুক্তি। ফিট থাকলে রক্ষণে মার্কিনিউস কিমপেম্বেদের সাথে জ্বলে ওঠার অপেক্ষায় এই স্প্যানিয়ার্ড। অসাধারণ সব ফুটবলার আছে ম্যান সিটিতে, তাই তাদের নিয়ে সতর্ক থাকতে হবে। গ্রুপ শীর্ষ হয়ে নকআউটে যেতে জয় খুব গুরুত্বপূর্ণ। চেনা শীর্ষ মেসিকে আটকাতে কঠিন ছক এঁকেছেন গার্দিওলাও। তবে ডি ব্রুইনার করোনা আক্রান্তের খবর দলের চিন্তার কারণ। আক্রমণে গ্রেলিশ সুস্থ হলেও একাদশে ফিরবেন কিনা নিশ্চিত নয়। ফরাসিদের বিপক্ষে মাহরেজ জেসুস ফোরেনি সিটিজেনদের বড় শক্তি। পিএসজির বিপক্ষে জয় আমাদের শেষ 16তে জায়গা নিশ্চিত করবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করতে চাই। দুই দলের শেষ 5 দেখায় এগিয়ে ম্যান সিটি। 9 পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে তারা, আর পিএসজির পয়েন্ট 8। এদিকে ডি গ্রুপে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের নকআউটে যেতে প্রয়োজন 1 পয়েন্ট। শেরিফের বিপক্ষে জয় বা ড্রতেই মিলবে টিকিট। অন্যদিকে বি গ্রুপে আতলেতিকো ও এসি মিলান। জয় ভিন্ন কোনো পথ খোলা নেই দু দলের কারো। একই সঙ্গে চাইবে পোর্তো যেন হেরে যায় লিভারপুলের কাছে। 12 পয়েন্ট নিয়ে অলরেডরা শেষ 16 নিশ্চিত করে ফেলেছে। রুকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যাচ্ছি পরের খবরটিতে। দেশে করোনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 1 এবং নারী 2 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 27,961 জনের। 836টি ল্যাবে 24 ঘন্টা 21,002 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 312 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.49%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,74,948 জনে। সুস্থ হয়েছেন আরও 338 জন। এ নিয়ে মোট সুস্থ 15,39,193 জন। উৎপাদন এবং গুণগত মান নিয়ন্ত্রণে পরামর্শ বিষয়ক চুক্তি সই হয়েছে বেক্সিমকো হেলথ এবং জাপানের K2 লজিস্টিকের মধ্যে। বুধবার গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল এবং পিপিএ পার্ক পরিদর্শনে এসে বেক্সিমকোর উচ্চমানের পিপিএ উৎপাদন এবং অত্যাধুনিক সুযোগ সুবিধার প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল ও পিপিই পার্কের আকার এবং সক্ষমতা দেখে সন্তুষ্ট জাপানের রাষ্ট্রদূত সহ দেশটির কয়েকটি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি দল। করোনা মহামারী মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশে উন্নত মানের পিপিই সরবরাহ করে বেক্সিমকো যে ভূমিকা রেখেছে তার ভূয়সী প্রশংসা করেছে দলটি।
পার্ক পরিদর্শন শেষে রাষ্ট্রদূতের উপস্থিতিতে জাপানের প্রতিষ্ঠান K2 লজিস্টিকের সঙ্গে সমঝোতা স্মারক সই করে বেক্সিমকো হেলথ। রপ্তানি পণ্যের গুণগত মান বাড়াতে এই চুক্তি ভূমিকা রাখবে বলেও জানান গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমান। জাপানের বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে কাজ করছে বেক্সিমকো। আমরা আশা করি জাপানের বাজারে উন্নত মানের PPE রপ্তানি করবে আমাদের প্রতিষ্ঠান। আমাদের সেই সক্ষমতা রয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইতোমধ্যেই আমরা বিভিন্ন দেশে PPE রপ্তানি করেছি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। জাপান শুধু ব্যবসায়িকভাবেই বাংলাদেশকে সহযোগিতা করে আসছে না, দেশটি বিভিন্ন ক্ষেত্রে এদেশের মানুষের সঙ্গে তাদের কারিগরি অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা করে আসছে। জাপানের এই ভূমিকায় শুধু এদেশের সরকারই নয়, জনগণও কৃতজ্ঞ। হোলি আর্টিজানের হামলার পর কিছুটা আতঙ্ক তৈরি হয়েছিল। এখন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় জাপানের ব্যবসায়ীরা সন্তুষ্ট, তারা এখন বিনিয়োগেও আগ্রহী। জাপান বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে। পরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেন জাপানের রাষ্ট্রদূত। সেখানে জাইকার অর্থায়নে জাপান থেকে আনা অত্যাধুনিক মেশিনের উদ্বোধন করেন ইতো নাওকি ও গ্রুপের পরিচালক এবং বেক্সিমকো টেক্সটাইল ও PPE ডিভিশনের প্রধান নির্বাহী সৈয়দ নাভেদ হোসেন। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিজেলের দাম বাড়ার প্রভাব কৃষির উপর পড়লেও ভর্তুকি দেওয়া সম্ভব নয়। পাচারের আশঙ্কা সহ নানা জটিলতা আছে বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এছাড়া সারের ক্ষেত্রে ভর্তুকি বেড়ে গেলেও সারের দাম না বাড়ানোর আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী। কৃষিখাতে দেশে প্রায় 50 লাখ ছোট বড় ডিজেল চালিত যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে। এসব যন্ত্রপাতির জন্য বছরে ডিজেল লাগে প্রায় 120 কোটি লিটার। ডিজেলের আগের দামে যার আর্থিক মূল্য ছিল 8,160 কোটি টাকার বেশি। ডিজেলের দাম বাড়ায় খরচ বাড়বে প্রায় 1,800 কোটি টাকা। সচিবালয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী বলেন, ডিজেলের দাম বৃদ্ধির কারণে কৃষিখাতে প্রভাব পড়বে। সারে ভর্তুকি দিতে হয় 9,000 কোটি টাকা, এবার 20,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। তবে পাচারের আশঙ্কায় ডিজেলে ভর্তুকি দেওয়া হবে না বলে জানান মন্ত্রী। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশের বাজারেও সরকার সমন্বয় করবে। মাননীয় প্রধানমন্ত্রী এখন পর্যন্ত আমাদের বলেছেন যে উনি সারের কোনো দাম বাড়াবেন না। ডিজেলে ভর্তুকি দেওয়ার একটু ঝামেলা আছে, সেচ যন্ত্রের কথা বলে অন্য কাজে তারা ব্যবহার করবে, এটার ব্যাপক ব্যবহার। তারপরে ভারতের সাথেও সমস্যা আছে, ডিজেলে সাবসিডি দেওয়া একটু কঠিন হবে। মন্ত্রী আরও জানান, 1 বছরে কৃষিখাতে 4 গুণ রপ্তানি বৃদ্ধি পেয়ে আয় হয়েছে $1 বিলিয়ন। এই প্রবৃদ্ধি ধরে রাখতে চায় সরকার। এই জন্য কৃষিকে আন্তর্জাতিক মানে উন্নত করতে কাজ করছে সরকার। আমি কৃষিকে লাভজনক ও বাণিজ্যিকীকরণ করতে চাই। এটি করতে গেলে কৃষি পণ্যের রপ্তানি বৃদ্ধি, দেশে কৃষি প্রক্রিয়াজাত শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বিস্তৃত করতে হবে। পরে ইউরোপে পণ্য রপ্তানি প্রসঙ্গে মন্ত্রী বলেন, পেঁয়াজের উন্নতজাত উৎপাদনে সহায়তা দেবে নেদারল্যান্ডস। পাশাপাশি আলু উৎপাদন ও সংরক্ষণেও দেশটি সহায়তা করবে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অ্যাস্টেরয়েড বা গ্রহাণুর আঘাত থেকে পৃথিবীকে রক্ষা করতে মহাকাশে প্রথম রকেটের পরীক্ষামূলক অভিযান শুরু করেছে নাসা। ক্যালিফোর্নিয়া থেকে স্থানীয় সময় মঙ্গলবার স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটে চেপে নভোযানটি যাত্রা শুরু করে। এই অভিযানের লক্ষ্য পৃথিবীর দিকে ধেয়ে আসা বড় গ্রহাণু ধ্বংস এবং গতিপথ বদলে দেয়া। রাশিয়ার চেলিয়াবিন্সকে 2013 সালে আছড়ে পড়েছিল এক গ্রহাণু, যার আয়তন ছিল 4 তলা ভবনের সমান। ওই ঘটনায় আহত হন 1600 জন, বিপুল সম্পত্তির ক্ষতি হয়। মহাকাশে অসংখ্য গ্রহাণু আছে, যার কোনো একটি হয়তো পৃথিবীতে আছড়ে পড়তে পারে আশঙ্কা বিজ্ঞানীদের। ধারণা করা হয় প্রায় 6,60,00,000 বছর আগে গ্রহাণুর আঘাতেই পৃথিবী থেকে ডাইনোসরের বিলুপ্তি হয়েছিল। পৃথিবীকে বাঁচাতে স্থানীয় সময় মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেরবার্গ স্পেস ফোর্স বেস থেকে স্পেস এক্সের ফ্যালকন রকেটে চেপে যাত্রা শুরু করে নভোযানটি। নাসার এই অভিযানের নাম ডাবল অ্যাস্টেরয়েড রিপাইরেশন টেস্ট বা ডার্ট।
নভোযানের ওজন 610 কেজি। এই অভিযানের লক্ষ্য মহাকাশে ডিডিমস সিস্টেমে এর দুটি গ্রহাণু ডাইমরফোস নামের 163 মিটার দীর্ঘ গ্রহাণুটি ডিডিমস নামের 780 মিটারের গ্রহাণুকে ঘিরে আবর্তিত। ডিডিমস গ্রহাণুটি আরব আমিরাতের বুর্জ খলিফার সমান। ইতিহাসে প্রথমবার এমন ঘটনার সাক্ষী হয়েছি আমরা। সব ঠিক থাকলে আগামী বছর সেপ্টেম্বরে ডাইমরফসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হবে। গতিবেগ ঘন্টায় 15,000 মাইল বা 24,000 কিলোমিটার। পৃথিবী থেকে গ্রহাণুটির দূরত্ব থাকবে 68,80,000 মাইল। নাসার এই অভিযানে ব্যয় হচ্ছে $325 মিলিয়ন। পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণু ধ্বংস বা গতিপথ আদৌ বদলে দেওয়া সম্ভব কিনা জানতে অপেক্ষা করতে হবে আরও 10 মাস। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।